সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আমি বাতেন বিপ্লব এবং আজকের আলোচনা বিষয় নির্বাচনী রোডম্যাপ। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি আমার ডান থেকে পরিচয় করিয়ে দিই, যদিও তারা স্বক্ষেত্রে পরিচিত সবার ক্ষেত্রেই, তারপরও একটু আনুষ্ঠানিকতা। জনাব শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। মাঝখানে রয়েছেন জনাব সৈয়দ রণ, কবি ও সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন। এবং একেবারে শেষে রয়েছেন হাসিনা আক্তার, উনি নিজেই সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং উনি রাজনীতি বিশ্লেষণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে আমরা সবসময় দেখে থাকি। আপনাদের তিনজনকে স্বাগত স্টুডিওতে। আমাদের নির্বাচনী রোডম্যাপের একেবারে সব শেষ খবরটি নিশ্চয়ই এর মধ্যে আপনারা পেয়ে গেছেন যে 26শে জুন কিংবা 25শে ডিসেম্বর এরকম একটি ঘোষণা শফিকুল আলম জানিয়েছেন যে 2025 সালের ডিসেম্বরের মধ্যে অথবা 26শে শুরুতেই জানুয়ারিতে আমাদের নির্বাচন হবে, এরকম একটি কথা কিন্তু কিছুক্ষণ আগে ফরেন সার্ভিস একাডেমিতে জানিয়েছেন। আমি একেবারে আপনাকে দিয়ে শুরু করি, জনাব হাসিনা আক্তার। আপনি কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে আপনার যে প্ল্যাটফর্ম টেবিল টক ইউকে, আমাদের প্রোগ্রামের সাথে আপনার নামের কিন্তু মিল রয়েছে, সেখানে আপনি বিশ্লেষণ করে এসেছেন। আমরা যদি নির্বাচনী রোডম্যাপের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনা ছিল, সেই জায়গায় যদি আজকের যে সবশেষ তথ্য 25এই যদি নির্বাচন হয় ডিসেম্বরে, সেক্ষেত্রে আসলে প্রস্তুতি কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কার্যক্রম কিভাবে আগাচ্ছে? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। 25শে ডিসেম্বর আসলে উনি উল্লেখ করেনি। উনি উল্লেখ করেছেন যে 25শে, আমি যদি ভুল না করে থাকি, 25শে শেষের দিকে এবং 26শে শুরুতে, প্রথমার্ধে। এবং এখানে উনি আবার হয়তো বা কিংবা এই শব্দগুলো কিন্তু ইউজ করেছেন। এই শব্দগুলো যখন থাকে তখন বোঝা যাবে যে আপনাকে কিন্তু স্পেসিফিকলি আপনাকে কিন্তু কোনো কিছু বলেনি। ঠিক আছে, এটা একটি দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যে বারবার বিএনপির বড় দল বিএনপির পক্ষ থেকে নির্বাচনের রোড ম্যাপ চাওয়া হচ্ছে, নির্বাচনের ডেট কিন্তু চাওয়া হয়নি। তো সেই রোড ম্যাপটা না দিয়ে ওনারা কিন্তু এরকম একটা শব্দ উচ্চারণ করেছে যে আগামী নির্বাচন এই সময় হতে পারে, ঠিক আছে, বা হয়তো বা হতে পারে। তো এখানে উনি একটু চালাই করেছেন যে রোড ম্যাপ কিন্তু উনি দেননি। তো রোড ম্যাপ দেননি, আসলে উনি দিবেন কিনা নির্বাচন সেই পর্যন্ত। কারণ এর আগে আমরা যদি গত মাসের দিকে যদি আমরা একটু তাকিয়ে দেখি, সেই দুইটি সাক্ষাৎকারে উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে উনি 4 বছর, যেহেতু পরবর্তী সংসদের এরকম মেয়াদ হতে পারে, তাহলে 4 বছর বা তার কম সময়ে ওনারা থাকবেন, এরকম কিছু একটা বলেছেন। এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি যে উনি ওনার কথা চেঞ্জ করেছেন। তো সেই জায়গা থেকে এবং এক একজন এক এক কথা বলা, এবং উনি নিজেই বলেছেন যে নির্বাচন, তাহলে সংস্কার যদি রাজনৈতিক দলগুলো না চায় তাহলে আমরা তাড়াহুড়া করে আমরা নির্বাচন দিয়ে দিব, তো ঠিক আছে আমরা নির্বাচন দিয়ে আমরা চলে যাব। এবং রেজওয়ানা, যদি আমরা গত 2 দিন আগে আমরা যদি ধরি, রেজওয়ানা যেটি কথা বলেছেন যে 53 বছরে রাজনৈতিক দলগুলো সংস্কার করতে পারি নাই, তার মানে সংস্কারের জন্য ওনারা লম্বা একটা সময় চাচ্ছে। তো সেইখান থেকে আমার মনে হয় না যে এই সময়ের মধ্যে নির্বাচনটা হবে। যদি হয় তো ভালো, বাট ওনার কথা অনুযায়ী যদি হয় তো ভালো, কিন্তু আমার মনে হয় না বিএনপি এই আশায় বসে থাকা উচিত। বিএনপি শক্ত একটা অবস্থানে থাকা উচিত। এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে ছাত্ররা একটা রাজনৈতিক দল করছে, ওদের সুদূর প্রসারী পরিকল্পনা আছে, এবং এই পরিকল্পনার সাথে কিন্তু ডক্টর ইউনূস, আমার মনে হয়, আমার নিজের জায়গা থেকে আমি বলছি, ডক্টর ইউনূস, আসিফ নজরুল, অ্যাডভোকেট রেজওয়ানা, তারা কিন্তু সম্পৃক্ত এই ছাত্রদের সাথে। সো আমার মনে হয় ছাত্ররা, যেহেতু ডক্টর ইউনূস তাদেরকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছে, তাদের সেই প্ল্যানটা, ওদের সুদূর প্রসারী একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটাকে খাটো করে দেখার বিএনপি কোনো সুযোগ নেই বড় দল হিসেবে, এবং সেই জায়গা থেকে বিএনপিকে চিন্তা ভাবনা করে আগাতে হবে। আপনি যেহেতু রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, আমি একেবারে ছোট্ট করে আরেকটু জানতে চাই যে যদি ইন্টারিম গভর্নমেন্ট থেকে যেগুলো বলা হচ্ছে, আসলে আপনি সৈয়দ রিজওয়ানা হাসানের কথা বললেন যে উনি বলেছেন যে 53 বছর হয়নি, তো এখন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে উনি বসছেন একাধিকবার, এবং সবশেষ উনি যেটি জানিয়েছেন যে আসলে পলিটিক্যাল পার্টিগুলো চাইলে তারা কিন্তু নির্বাচন সময় বর্ধিত করার কোনো সুযোগ আছে কিনা, যদি রাজনৈতিক দলগুলো যেহেতু এক প্ল্যাটফর্মে চলে এসছে, আমরা দেখেছি একটা ছবিতে, এবং তিনি একাধিকবার বসেছেন, সেই জায়গায় যদি উনি আরও লেন্দি করতে চান যে আসলে নির্বাচন আরও পরে হবে, যে আপনি যেমন যদি কিংবা বললেন, আমি সন্দেহ করছি আর কি, সেই জায়গাটাতে আসলে থাকবে কিনা সন্দেহ আছে, যে 25শে শেষ এবং 26শে শুরু, এই জায়গাটা থেকে আসলে ডক্টর ইউনূস সরকার থাকবে কিনা, এটাতে আমার সন্দেহ আছে। এবং কেন সন্দেহ হয়েছে সেই দিকগুলো আমি আপনাকে বলেছি। ধন্যবাদ আপনাকে জনাব শহীদুল ইসলাম বাবুল। আমরা কবি সৈয়দ রণর কাছে একটু পরে যাব। আমরা জানতে চাইবো যে আসলে সুস্পষ্টভাবে গতকালকে আমরা দেখেছি যে ভয়েস রেজ করতে যে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার কথা আপনারা বলছেন, এর আগে আপনারা নির্বাচনী রোডম্যাপের কথা বলেছেন, কিন্তু আমরা কালকে গণমাধ্যমে দেখেছি যে এই বিষয়টি অনেক চাউর হয়েছে, যে একটি নির্দিষ্ট তারিখ আপনারা চান, সেই জায়গাটা আসলে একটু যদি স্পষ্ট করতেন।
না জি, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন সহ আলোচক জনাব সৈয়দ রনো এবং হাসিনা আক্তার এবং আমাদের দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম অভিবাদন। আজকে হাসিনা আক্তার, তার সাথে আমি অনেক টকশো করেছি টেবিল টক ইউকেতে। আজকে তার সাথে এখানে পেলাম একটা স্বাধীন দেশে, মুক্ত পরিবেশে, ভালোই লাগছে, তাকে অভিবাদন। তো আপনি যে প্রসঙ্গে এসেছেন, অনেকদিন ধরে আমরা এই কথাগুলো নিয়ে আলোচনা করছি, নির্বাচনের রোড ম্যাপ, এই বিষয়গুলো নিয়ে। প্রবলেমটা যেটা হলো যে যাই হোক, তবুও ইউনূস সাহেব একটা কথা বলেছেন, কেউই বলছিলেন না এই নির্বাচনের কথা শুনলেই কি কারণে তাদের ভ্রু কুঁচকে যায়, কি কারণে তারা রেগে যান, কি কারণে তারা মানে কি অনীহা প্রকাশ করেন, এটা বোধগম্য না আসলে। তবু উনি বলেছেন, যদিও নির্বাচনের জন্যে এত সময় লাগে না, উনি বললেন হাসিনা যে উনি যেটা বলেছেন একটা ধারণা দিয়েছেন, অ্যাপ্রক্সিমেট টোটাল কোনো রোড ম্যাপ যেটা আমরা চাচ্ছিলাম সেটা আমরা পাইনি। যে নির্বাচন এবং নির্বাচনের যাত্রা কবে কী হবে, কিন্তু এটা অস্পষ্ট, ধূম্রজাল সর্বক্ষেত্রে, এটা দুর্ভাগ্যজনক আর কি। প্রফেসর ইউনূস একজন নোবেল লরেট ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ। উনি এবং ওনার সরকারের মধ্যে এর আগেও নির্বাচন নিয়ে তাদের উপদেষ্টারা বিভিন্ন সময়, প্রফেসর আসিফ নজরুল এক ধরনের বলেছিলেন, আমাদের সেনাপ্রধান এক জায়গায় একবার বলেছিলেন, ধর্ম উপদেষ্টা একরকম বলেছিলেন, তারপরে তাদের কথা থেকে তারা প্রত্যাহার করেছেন। এই একটা ধূম্রজালের মধ্যে আমরা আছি আর কি। যদিও এই 24-এর যে বিপ্লব, রক্তাক্ত বিপ্লব, এই বিপ্লবের মূল স্পিড গণতন্ত্র। অনেকে বলেন যে বিএনপি নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গেছে। আপনি দেখছেন কতগুলো সমস্যা এবং সংকট ইতিমধ্যে আমাদের এখানে তৈরি হচ্ছে। আপনি যদি নির্বাচনের রোডম্যাপের ভিতর ঢুকে যান তাহলে কিন্তু সংকট অনেক ক্ষেত্রে আপনার কমে যাবে। এটা পরীক্ষিত সত্য এবং প্রমাণিত সত্য, এটা মানুষও বলছে। আমরা ওই কারণে বলছি, বিএনপি ওই বিয়ে পাগলা বুড়ো না যে একেবারে এককালকেই বিয়ে করতে হবে, পাত্রী দেখতে হবে, নির্বাচন করতে হবে, আমরা সেটাও বলিনি। আমরা বলেছি যে একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্য দিয়ে আপনারা একটা রোডম্যাপ ঘোষণা করে দেন। সেই রোডম্যাপ এখন পর্যন্ত আমরা পেলাম না। প্রফেসর ইউনূস সাহেব বললেন যে এই সময়ের মধ্যে হতে পারে 26-এর প্রথমার্ধে বা এই 25-এর আসছে বছরের শেষের দিকে। এটা পরিষ্কার কোনো বার্তা বহন করে না, অস্পষ্ট। তিনি যদি কিন্তু এরকম কথাও তিনি বলেছেন, সেই জন্য মানুষ এসব কথা আশ্বস্ত হয় না। এবং আমরা যেটা মনে করি এত সময়েরও কোনো প্রয়োজন আছে সেটাও আমরা মনে করছি, এখানে সমস্যা আছে। হ্যাঁ, আমাদের পার্টির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার, এটি সংস্কারের সাথে তো নির্বাচনের কোনো বিরোধ থাকতে পারে না, সংস্কারের সাথে গণতন্ত্রের কোনো বিরোধ থাকতে পারে না, সংস্কারের সাথে সভ্যতারও কোনো বিরোধ থাকতে পারে না, রাজনৈতিক আধুনিক কোনো রাজনৈতিক দলেরও বিরোধ থাকতে পারে না। আপনি বলবেন বিগত দিনে হয়নি, তবে এটা তো ঠিক রেজওয়ানা হাসান যেভাবে বলেছেন, এটা এক ধরনের মানে কি বলবো অহমিকা। হ্যাঁ, শোনেন, এই যে অন-11-এর একটা সরকার আসলো বিগত সময়ে, যেটা অন-11-এর সরকার, যেটা সেনা সমর্থিত সরকার, সব ইন্টারিম গভর্নমেন্ট বা এই ধরনের গভর্নমেন্ট ভালো করে, সেটাকে আমরা তাদের হাত ধরেই তো বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান হয়েছে। তারাই তো সেই পরিবেশ -2 এর রাজনীতি করে কিংস পার্টি টাটি নানান ধরনের বধঘট করে একটা পরিবেশ তৈরি করে আওয়ামী লীগ একটা একচ্ছত্র পথ তৈরি করে দিয়েছিল। এই দায়িত্ব ওনারা নেবেন। আর উনি যে বলছেন উনি রাজনৈতিক দলকে বিশ্বাস করছেন না, তার উনি যে বলছেন ওনাকে কি কারণে বিশ্বাস করব? ওনার ম্যান্ডেটটা কি? ওনার যেই কাজটা এখন পর্যন্ত ওনারা তো সেটাই করছেন না, এবং সেই কাজের গতিও দেখছি না, সেই সদিচ্ছাও আমরা দেখছি না। হ্যাঁ, তাহলে কি ওই ক্ষমতার চেয়ার এটার ভয়ঙ্কর দোষ, এটা ডেঞ্জারাস চেয়ার আমরা বলবো যে এটা মানুষকে ওই যে নরমাংসের স্বাদ পাইলে রবীন্দ্রনাথের কথা আছে, মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, একবার আমাদের দেশে ক্ষমতার স্বাদ যিনি পেয়েছেন তার একই দশা। তো আমরা কি তাই বলছেন শিক্ষার্থীরা চাইলে যে কোনো সময় তিনি ছেড়ে দেবেন? আশ্চর্য ব্যাপার। এখন কে কিভাবে চাইবে? শিক্ষার্থীরা বাংলাদেশের সব, আর সব শিক্ষার্থী চেয়েছে। এই যে আন্দোলন হয়েছে, তো এই আন্দোলনের মধ্যে বিএনপির শিক্ষার্থী নাই, এই আন্দোলনের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের শিক্ষার্থী নাই, এই আন্দোলনের মধ্যে সাধারণ শিক্ষার্থী নাই। শিক্ষার্থীরা চায় কি চায় না সেটার প্রমাণ আপনি কিভাবে পাবেন? পথ কি ওই কি? আপনি কি গণভোট দিয়েছেন? আবার কি আন্দোলন নামতে হবে কিনা? গণভোট দিয়েছেন যে শিক্ষার্থীরা এটা চায়, তাহলে উনি কালকে একটা গণভোট দেখ বাংলাদেশে, জোনাকে চায় কি চায় না মানুষ, বা মানুষ কি চায়, সেই দুইটা অপশন দিয়ে দেন। মানুষ ভোট চায় না ওনাদের ক্ষমতা প্রলম্বিত চায়, নানান ধরনের ব্যাপার। তার মানে এই না যে আমরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি, আমরা সহযোগিতা করতে চাই। আমরা যদি সহযোগিতা না করি তাহলে নানান ধরনের সংকট হবে, এটা আমরা জানি। ওনারা বুঝেন কিনা জানি না। রাজনীতি এত সহজ ব্যাপার না, এটা ছেলে খেলা না। হ্যাঁ, রাজনীতি জটিল সরল সমীকরণ। ষোড়শ সংশোধনী নিয়ে আপনারা কথা বলছেন দীর্ঘদিন ধরে। আজকে কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার, যে তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটেও কিন্তু 3 মাসে নির্বাচন হয়েছে বাংলাদেশে, কিন্তু আজকে যে প্রত্যাশার জায়গা ছিল সেটি কিন্তু বাতিল হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ষোড়শ সংশোধনী যেটি করা হয়েছিল, সেখানে আপনারা কোনো আশার আলো দেখছেন কিনা? অবশ্যই আশার আলো দেখছি। শোনেন, আপনি যদি নির্মোহভাবে আমাকে বলতে পারেন, আমি আমার সমালোচনাও করতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, রাজনৈতিক দলের ব্যর্থতা আছে, আবার রাজনৈতিক দলের ছাড়া তো এই জাতি আমরা পেতাম না। হ্যাঁ, আপনি 71 বলেন, 47 বলেন, 90 বলেন, আর 24 বলেন,
24-এর আন্দোলন অনেকে বলবার চেষ্টা করে ছাত্ররাই সব করেছে, ভাই বেটা সেটা না। আমরা আমাদের যৌবন থেকে অনেকগুলো বছর মূল্যবান সময় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা ব্যয় করেছি। আমাদের পরিবার পরিজন, মা বাবা প্রত্যেকেই সাফার করেছে। ইউ কান্ট ইমাজিন, আমার ডান থেকে বাইরে থেকে অনেক মানুষ হারাই গেছে, তাদের সন্তান দিকে আমরা তাকাইতে পারি না। ওই বিপ্লব তো জুলাই গাছে ধরা আপেলের মতো না যে জুলাই শুরু হইলো আর এপ্রিলে আপনি সেটা ভক্ষণ করে ফেললেন। এর জন্য একটা সময় লাগে, পরিবেশ লাগে, প্রক্রিয়া লাগে, তৈরি হইতে হয়, ম্যাচিউরড হতে হয়, একটা সাংস্কৃতিক বিপ্লব লাগে। এটা আমরা তৈরি করেছি, আমাদের সাথে অনেক মানুষ তৈরি করেছে, অনেক মানুষ দেশান্তরী হয়ে গেছে, গণমাধ্যমের অনেকে আছে। তো সেই জন্যে কোনো ক্রেডিট একা যদি কেউ নিতে চায় এটা দুর্ভাগ্যজনক। এবং এই সব কিছুই হয়েছিল গণতান্ত্রিক আকাঙ্ক্ষা। গণতন্ত্রের মধ্যে সব কিছু আছে, সেটাকে উপেক্ষা করে, সেটাকে সাইডে সরিয়ে রেখে আপনি যখন সংস্কারের কথা খালি বলবেন, খালি সংস্কারের কথাই বলবেন আর আমাদের স্বপ্ন দেখাবেন দুদার মধুর নহরের, এটাকে ফেক মনে করতে পারে মানুষ। ধন্যবাদ আপনাকে। আমরা একটা সৈয়দ রণ আপনার কাছে যেতে চাই। 90-এর সৈয়দ রণকে আমরা দেখেছি, আমরা এই 2024-এ সেই সৈয়দ রণকে কি দেখতে পাচ্ছি কিনা? নির্বাচনের ক্ষেত্রে আসলে কবি বা সম্পাদক সাংবাদিকদের ভূমিকা আসলে খুব একটা আমরা লক্ষ্য করছি না কেন? সেই ক্ষেত্রে যেটা বলবো আমরা সেটা হলো যে বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের গণমাধ্যমকে এমনভাবে টুটি চেপে ধরেছিল, যার কারণে যে পাশে আমাদের বসা আছেন হাসিনা আক্তার, তিনি বিদেশে মানে লন্ডন থেকে তিনি টেবিল টক ইউকের আলোচনা করেছেন এবং তিনি সংযুক্ত করেছেন আমার বাম পাশের বিশিষ্ট রাজনীতিক শহীদুল ইসলাম বাবুল সাহেবকে, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি। দুজনই খুব চমৎকার বক্তব্য রেখেছেন। এইখানে আমার যে কথাটি বলবার সেটি হলো সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি আপনার প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে আমাদের পথ চলতে হবে। সেই ক্ষেত্রে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে ব্যর্থ করে দেবার জন্যে দেশি বিদেশি চক্রান্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ পতিত স্বৈরাচার, তারা কিন্তু বিভিন্নভাবে স্বৈরাচারের দোষরা বিভিন্নভাবেই তারা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেই ক্ষেত্রে ইন্ধন দিয়েছে। গতকাল তো মোদি যেভাবে ধৃষ্টতার সাথে বাংলাদেশে স্ট্যাটাস দিয়েছে কিংবা টুইট করেছে, এটা প্রতিবাদ না করেই পারছি না একজন সাংবাদিক হিসেবে। আসলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, সেই ক্ষেত্রে 5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কালকে জাতীয়তাবাদী দল বিএনপি, আমি তাদেরকে অভিনন্দন জানাতে পারি এই কারণে যে তারা সংসদ ভবনের সামনে যে আয়োজনটি করেছিল, সেই আয়োজনে টোটাল বাংলাদেশ মনে হয় উপচে পড়েছে, সবার আগে বাংলাদেশ। এবং বর্তমান সময়ে তারেক রহমানের যে বক্তব্যগুলো আমরা দেখতে পাচ্ছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি অত্যন্ত চমৎকার বক্তব্য দিচ্ছেন। সেই ক্ষেত্রে উপদেষ্টারা একেবারেই কেমন যেন তাদের মধ্যে সমন্বয়হীনতার পরিচয় দিচ্ছেন এবং তারা রাষ্ট্র মেরামত কিংবা রাষ্ট্র সংস্কারের নামে যে কালক্ষেপণ করছেন, এতে করে ফ্যাসিস্ট হাসিনার দোসর কিংবা হাসিনারা পুনর্বাসন পেতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক হিসেবে বিভিন্ন জেলায় ছোট ছোট করে হলে 5-10 জন কিন্তু আওয়ামী লীগের মিছিল করা শুরু করেছে। আমরা কিন্তু কোনোভাবেই এই যে 15.5 বছরের যে আমাদের জগদ্দল পাথর বুকের মধ্যে চেপেছিল, আমরা সাংবাদিকরাদের যে স্বাধীনতা, স্বাধীনভাবে মত প্রকাশের যে ব্যত্যয় ঘটেছিল, সে হাসিনা শেখের যদি পুনরাবৃত্তি ঘটে, সেই ঘটানোর জন্যে কিংবা ছাত্রদের একটি রাজনৈতিক দল গঠন করবার জন্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ক্ষেত্রে সময় ক্ষেপণ করছে কিনা, এটি কিন্তু ভেবে দেখার দরকার, অত্যন্ত প্রয়োজন। এটি জাতি ভেবে দেখবে একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে আসলে আমরা 15.5 বছর চেয়েছিলাম যেটা, সেটি হলো একটি ভোট দেওয়ার জন্যে। আমি নিজেই কিন্তু ভোট দিতে পারিনি। তো আমরা একটি ভোটের জন্য 15.5 বছর বিএনপি আন্দোলন করেছে, জামাত আন্দোলন করেছে, তারা আন্দোলন করে তাদের হাজার হাজার তাদের নেতাকর্মীরা একেবারে মৃত্যুবরণ করেছে এবং এক একজন 100-150 করে মামলা খেয়েছে ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশটা একটা নরকপুরীতে পরিণত হয়েছিল। তো সেই নরকপুরী থেকে জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্ররা উদ্যোগী হয়েছে, সেখানে কিন্তু বিএনপি প্রত্যক্ষ ভূমিকা রেখেছে। আমরা কিন্তু এমনটি দেখেছি যে 550-র অধিক ছাত্রদল নেতাকর্মীরা কিন্তু মৃত্যুবরণ করেছে। এইখানে যে কথাটি খুব বলা দরকার সেটি হলো, তৃতীয় যে ব্যক্তিটি শহীদ হয়েছিল সেটি হলো চট্টগ্রাম থেকে, সে কিন্তু ছাত্রদল কর্মী। কাজে আমি এই কথাটি বলতে চাচ্ছি যে আসলে মানুষের যে ভোটাধিকার, এই ভোটাধিকার না দেবার কারণে বাংলাদেশ কিন্তু অশান্ত হয়ে উঠছে।
এটি কিন্তু বর্তমান সরকারকে খুব খেয়াল করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে। আমরা কিন্তু গণতন্ত্রের জন্য দীর্ঘ 15.5 বছর ধরে প্রতীক্ষায় ছিলাম। গণতন্ত্রহীনতায় কিন্তু আমরা সম্পাদকরা ভালোভাবে লিখতে পারিনি। আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই। এখন এই যে যেন তেন অন্তর্বর্তী সরকার এখন কি লেখালেখির কোনো বাধা আছে? না, এখন লেখালেখির ক্ষেত্রে বাধা নেই। আমরা দেখেছি যে সরকারের পক্ষে বিবৃতি দেওয়া হয়েছিল, সম্পাদক মণ্ডলীর যে আপনাদের পরিষদ, সেখানে বিবৃতি দেওয়া হয়েছিল, যদি আপনি সেখানে ছিলেন না, কিন্তু আমরা দেখেছি যে সম্পাদকরা যখন ফ্যাসিস্টের পক্ষে বিবৃতি দেয় তখন কিন্তু আসলে জাতির প্রতিনিধিত্বের জায়গায় একেবারে কলঙ্কিত হয়ে যায়। সেই জায়গাটি এখন কি আছে কিনা? না, এখন আপনার আগে যেমন আমাদের অফিসে ডিজিএফআই বসে থাকতেন। আমি একজন পত্রিকার এডিটর হিসেবে যে কথাটি বলবো, কোন নিউজটা যাবে আর কোন নিউজটা যাবে না, এটি হাসিনা শেখের আমলে এটি সিলেক্ট করে দেয়া হতো, নাম্বার 1। নাম্বার 2, এই যে গুম খুন করা হতো যে বিএনপির নেতৃবৃন্দকে, জামাতের নেতৃবৃন্দকে, এদের নিউজও হাইলাইট করা যাবে না। 2, এদের নামে যে মিথ্যা মামলা, গায়েবী মামলা, মৃত্যু লোকের মামলা নামে মামলা, একটা লোকের নামে 300-400 করেও মামলা, এই যে মামলার পাহাড় জমেছিল, সেই জায়গা থেকে আমরা নিঃশ্বাস নিতে পেরেছি। সেটা কিন্তু গতকালকে বিএনপির নেতৃত্বে যে কনসার্ট হয়েছে, সেই কনসার্টে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে টোটাল গোটা বাংলাদেশ উপচে পড়েছে সেখানে। আমি যে কথাটি বলবার চেষ্টা করেছি যে সময় ক্ষেপণ করলে আন্তর্জাতিক মহল অনির্বাচিত সরকারকে কতক্ষণ পর্যন্ত আপনার ম্যান্ডেট দিবে, 1। নাম্বার 2 হলো পার্শ্ববর্তী ভারত, তারা তাদের একেবারে শেখ হাসিনাকে যেভাবে তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে, এটা তাদের ইয়ের সাথে যায় না, তাদের রাষ্ট্রনীতির সাথে যায় না। মোদি একেবারে ন্যাকেটলি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। আমরা কোনোভাবেই চাচ্ছি না ফ্যাসিস্ট ফিরে আসুক এই দেশে, কিন্তু হাসিনা এবং যারা জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা গুম খুনের সাথে জড়িত ছিল, যারা বিএনপি যে দলটি, এই দলটিকে ম্যাসাগার করবার জন্য যে ষড়যন্ত্র ছিল, আজকে তো আমরা দেখলাম মহামান্য হাইকোর্টে একটি রায় হয়ে গেল, যে রায়ের মধ্য দিয়ে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আবার ফিরে আসলো, তাই তো? তো একটি নির্বাচন করার জন্যে আপনার দ্রুত নির্বাচন করা যেতেই পারে। নির্বাচন করলে যে সুবিধাটি, সেটি হলো বিশ্ব কিন্তু একটি নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়। আমরা কিন্তু দ্রব্যমূল্যর যে অসহনীয় জাতাকলের মধ্যে আছি, এই জায়গা থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কাজে শেখ হাসিনা ব্যর্থ হয়েছিল কিন্তু নির্বাচন না দেওয়ার কারণে। বিএনপির দাবিটি ছিল কিন্তু নির্বাচন, যে জনগণের মালিকানা, জনগণের ভোটাধিকারের মালিকানা জনগণকে ফিরে দিতে হবে। জনগণের মালিকানা মানে জনগণের মালিক এই রাষ্ট্র, জনগণের মালিক, রাষ্ট্রের মালিক কে? জনগণ। জনগণের প্রত্যাশার জায়গা থেকে ফিরিয়ে দেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার পর যে দল ক্ষমতায় আসে, ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে নতুন, সেই দলকে যদি মানুষ ভোট দেয়, জনগণ ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যারা আসবে তারা আসুক। হাসিনা আক্তার, আপনার কাছে একটু ছোট করে জানতে চাই, বিরতি নেওয়ার আগে, শুধু এই নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন গতকাল বিজয় দিবসে নরেন্দ্র মোদী টুইট করেছেন, স্ট্যাটাস দিয়েছেন, সেটা নিয়েও কিন্তু কথা বলেছে আমাদের উপদেষ্টা জনাব আসিফ নজরুল, উনি কথা বলেছেন। এই জায়গাগুলোতে কি নির্বাচনের কোনো প্রভাব? আসলে বহিঃশক্তি মানে হচ্ছে আমাদের বন্ধু প্রতিম দেশই, তারা আমাদের প্রভু নয়, বাট আমাদের যেহেতু সীমান্ত লাগোয়া, এদিকে মিয়ানমারের একটি বিষয় রয়েছে, তারা মংডু সীমান্তে আরাকান আর্মির যে উপস্থিতি, সব মিলে এটা কি নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? আচ্ছা, এই কথা বলার আগে আমি যদি একটু পেছনে যাই, যে পররাষ্ট্র সচিব এসেছিলেন ভারতের, উনি 1 ঘন্টা কোথায় ছিলেন? ওনার সাথে পরে জানা গেছে যে উনি সেনাপ্রধানের সাথে কথা বলেছেন। সেনাপ্রধান এটা নিশ্চিত করে নাই, নিশ্চিত করেনি, কিন্তু আমরা যতটুকু জেনেছি এটা সেনাপ্রধানের সাথে ওনার একটা বৈঠক হয়েছে। সেনাপ্রধানের এখানে একটা জায়গা যে আসলে সেনাপ্রধানের বা রাষ্ট্রীয় পক্ষ থেকে জানানো উচিত ছিল যে আসলে এটা মানে এটা প্রোপাগান্ডা, যদি হয়ে থাকে এরকম, যদি হয়ে থাকে যে প্রোপাগান্ডা নাকি আসলেও হয়েছে, এটি একটি বিষয়। এবং প্রথম দিকে সেনাপ্রধানে যে কাজটি করেছেন, 626 জনের কথা নিচে আমাদের মনে আছে, সেটা কিন্তু আজও আমাদের ক্লিয়ার হয়নি। এবং পরে বলা হয়েছে যে সেখান থেকে কিন্তু পরে বলা হয়েছে যে যারা নিরাপদ বোধ করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। 17 জনের ব্যাপারে আমরা শুনেছি ছেড়ে দেওয়া হয়েছে, এবং কেন তাদেরকে রেখে দেওয়া হয়েছিল, নিরাপত্তার জন্য রেখে দেওয়া হয়েছিল, কারা সেখানে ছিল, আমি বলতে চাচ্ছি যে সেই ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট ছিল না। সেনাপ্রধানের এই ব্যাপারটাও আমাদের কাছে স্পষ্ট না, আসলে ওনার কাছে ছিলেন কিনা, এবং এক একজন এক একভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। আসলে যেই ব্যাখ্যাগুলো আসছে, সেই ব্যাখ্যাগুলো যদি সঠিক হয় তাহলে কিন্তু এক ধরনের প্রভুত্ব আমাদের উপর দেখিয়ে গিয়েছে। যদি সেই ব্যাখ্যাগুলো, আমি চাইবো যে রাষ্ট্রীয়ভাবে তারা এটা ব্যাখ্যা করুক যে যেই কথাটা উঠেছে সেই কথাটা ঠিক না, মানে যে কোনো একটা ক্লিয়ারেন্স করবে ওরা যে ঠিক আর ঠিক না।
যদি না ঠিক হয় তো যদি ঠিক হয় তাহলে ব্যাপারটা কিন্তু অন্যরকম। সেখানে সেনাপ্রধানের সাথে ওনার বৈঠক, সেখানে কি আলোচনা হয়েছে যেগুলো আমরা শুনেছি সেগুলো খুবই ভয়ঙ্কর, এবং সেটা কিন্তু বাংলাদেশের জন্য, এবং সাথে সাথে যে মোদির স্ট্যাটাস, তাতে কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের যে উপরে তাদের যে কর্তৃত্ব সেটা কিন্তু তারা ছাড়েনি, সেটা কিন্তু তারা কোনোভাবে না কোনোভাবে মানসিকভাবে তারা সেটা ধরে রেখেছে। আমরা একটা বিরতিতে যেতে চাই জনাব হাসিনা আক্তার, আচ্ছা, আপনার যে কথাটি আমরা এখন পর্যন্ত আছে, অবশ্যই এই প্রশ্নে আমরা আবার আসবো। এবং সেনাপ্রধান এখন পর্যন্ত সবথেকে সাহসী ভূমিকা রেখেছে, বাংলাদেশকে এখনো আনরেস্ট হতে না দেওয়ার পেছনে সবথেকে বড় অবদান এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান সেনাপ্রধানের। তো সেই জায়গায় আমরা যাব, যদি আমরা অবশ্যই দাবি জানাবো গণমাধ্যম কর্মী হিসেবে, কিন্তু সেই জায়গায় আমাদের জানার অধিকার রয়েছে। আমি যে জায়গাটাতে ছিলাম সেই জায়গাটা একটু ক্লিয়ার করে তারপরে আমি নির্বাচনের ব্যাপারে আসছি। রেজওয়ানা যখন উনি পররাষ্ট্র সচিব, ভারতের পররাষ্ট্র সচিব যখন চলে গেলেন, তখন রেজওয়ানা বলেছে যে রাজনৈতিক মেঘ কেটে গেছে, ঠিক আছে, এরকম একটা শব্দ উনি বলেছেন। কিন্তু রাজনৈতিক মেঘ কি কেটে গেছে? এই যে বিডিআর এর যে কমিশন গঠন করা হচ্ছিল বিডিআর তদন্তের জন্য, সেই কমিশনটা কিন্তু গঠন হবে না, তারপরের দিনে বলা হলো। এখন যদিও আজকে বলা হয়েছে যে তদন্ত কমিটি গঠন করা হবে, কমিশন গঠন করা হয়নি, কিন্তু তদন্ত কমিটি গঠন করা হবে। তো আমরা জানি যে এই জিনিসগুলো আলোচনা হয়েছে, যদিও আমাদের সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। আমরা জানি যে বিডিআর হত্যা নিয়ে ভারত আলোচনা করেছে, মানে কোনো একটা জনের সাথে, সেটা হতে পারে সেনাপ্রধান বা হতে পারে অন্য কারোর সাথে। তো সেই এবং আরও তাদের চুক্তিগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে, সেগুলো আমাদের সামনে স্পষ্ট না, বাট আমরা যেটা জেনেছি আমাদের সোর্স থেকে, তো সেই জায়গাগুলো আমাদের কাছে স্পষ্ট হওয়া উচিত। সেখান থেকে রেজওয়ানার বিষয়টা আমরা আসলে না, মানে কমপ্লিটভাবে আমরা উনি কোন মেঘের কথা বলেছেন, মানে ওনাদের উপর মেঘ ছিল না বাংলাদেশের রাজনীতির উপরে মেঘ ছিল, সেই জায়গাটা। আর আরাকান আর্মি এবং ভারতের যে প্রভাব, ভারতের প্রভাব নিয়ে আসলে আমাদের আতঙ্কের বিষয় অবশ্যই আছে। ভারত যেহেতু মোদির স্ট্যাটাস এত বছর পরে এইভাবে স্ট্যাটাস দেওয়ার সে সাহস পেয়েছে, তার মানে তারা অনেকভাবে বাংলাদেশের উপর কর্তৃত্ব কিন্তু তাদের হারায়নি, তারা কিন্তু আগে যেটা সেটা ধরে রাখার জন্য চেষ্টা করছে। এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কিন্তু অনেক নমনীয়তা আছে, এবং সেই ক্ষেত্রে আমি বিএনপিকেও বাদ দিব না, বিএনপিরও কিছু কিছু ক্ষেত্রে ভারতের প্রতি নমনীয়তা আছে, কিছু কিছু রাজনীতি মানে কিছু কিছু নেতাদের। তো সেই ক্ষেত্রে এবং আমি আরেকটা জায়গায় বলতে পারি যে সেই ক্ষেত্রে প্রভাব অবশ্যই আসতে পারে। এবং আমি বিএনপির কথা বললাম, অন্য অন্য দলের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসগুলোই কাজ করে যতটুকু আমরা জানি। সেই ক্ষেত্রে ভারতের প্রভাব কিন্তু আমরা আসলে মুক্ত না বা মুক্ত হতে পারবো না। সেক্ষেত্রে হাসিনা একটা বিষয় আছেই, হাসিনাকে তারা যে কোনোভাবে হোক প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তো আমি আরেকটা জিনিস বলতে চাই এখানে, যে ধূম্রজালটা তৈরি করে রেখেছে নির্বাচন নিয়ে সরকার, সেই ধূম্রজালকে নিয়ে যদি বিএনপি এর আগের বারের মতো আগের নির্বাচনের মতো যদি আমেরিকার উপর একটুখানি ভরসা ছিল, সেই ভরসা এখন যদি এই সরকারের উপর ভরসা করে থাকে, তাহলে বিএনপির জন্য আবারও হোঁচট খেতে হবে বিএনপিকে। সেই ব্যাপারে আমি করতে চাই। কিন্তু আরেকটি বিষয় আমি বলতে চাই নির্বাচনের ব্যাপারে, যে বিএনপির এখন বিভিন্নভাবে বিএনপি নিজেও বিতর্কিত কার্যক্রমে লিপ্ত হয়েছে কিছু কিছু তৃণমূল পর্যায়ে, এবং বিএনপিকেও বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। সেখানে বিএনপিকে শক্ত অবস্থানে যদি না থাকে, বিএনপিকে সেখানেও, যেহেতু ছাত্ররা তাদেরকে সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছে, বিএনপি মনে করে না, কারণ বিএনপি একটা বড় দল, বিএনপি তাদেরকে মনে করার কথা না, কিন্তু তারা কিন্তু যে কোনোভাবে হোক বিএনপির উপর আঘাত করার চেষ্টা করছে, সেটা আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি। তো বিএনপিকে এই ক্ষেত্রে সজাগ হতে হবে, এবং বিএনপির আমরা চাই না যে এক ফেসিস্ট বিদায় করে বাংলাদেশে আবার যে যারা আসবে তারাও ফেসিস্ট, এবং যে জায়গাগুলো, এই কথাটা আমরা শুনতে চাই না যে জায়গাগুলো শুধু পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসেছে, আওয়ামী লীগের জায়গায় সমন্বয়করা এসেছে, এখানে সমন্বয়কদের কথাও আসছে, বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি বা বিভিন্ন অপকর্মের কথা আমরা শুনতে পাচ্ছি। আসলে এই জিনিসগুলো আমরা চাই না। আমরা চাই যে ফেসিস্ট, আমরা যে ফেসিস্ট বলে থাকি আওয়ামী লীগকে, সেটা দূর হয়েছে, সেটা যাতে বাংলাদেশে আর কোনোদিন তৈরি না হয় বা কেউ যাতে তৈরি করার সাহস না পায়, এই আওয়ামী লীগের কথা মনে রেখে যে প্লেনে করে পালিয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু সরাসরি চলে যেতে চাই জনাব বাবুল, আপনার কাছে। আপনি শুনছিলেন যে আসলে এই শুধুমাত্র কি ক্ষমতার পালাবদল হবে, আমাদের নীতিগত কোনো পরিবর্তন হবে কিনা? আমরা যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে বক্তব্য, বিগত সময়ের চেয়ে এই সাম্প্রতিক সময়ের বক্তব্যগুলো কিন্তু সাধারণ মানুষকে অনেকটাই, সাধারণ মানুষের মন কেড়েছে, আমি একেবারে যদি সোজা সাপটা বলি। সেই জায়গায় বিএনপির কার্যক্রমে কতটুকু পরিবর্তন? শোনেন, ওই যে জুলাই 5 আগস্ট 5 বলা হয় যে ইতিহাস বদল হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের বদল কিন্তু বদল হয়নি। উনি যেটা বললেন, এখন পর্যন্ত কোনো জিনিসপত্রের দাম কমেনি। রাজনৈতিক সংস্কৃতি বলেন, অর্থনৈতিক যে লুণ্ঠন যেটা হয়ে গেছে সেটার পুনরুদ্ধার বলেন, কোনো কিছুই আমরা
বা আমরা রাজনীতিটাই সঠিক পথে আমরা এখন উঠতে পারিনি। কিন্তু সেই জন্য আমরা বলি যে লড়াইটা শেখ না। বিএনপি নট অরিড অ্যাবাউট ইট। বিএনপি রাজনৈতিক দল হিসেবে অনেক প্রতিকূলতা ফাইট করে আসছি। আমরা 111-এর আমলকেও ফাইট করে আসছি। হ্যাঁ, আমার দলের শীর্ষ নেতা থেকে একেবারে জিরো টলে আমরা কোনো রকমের কোনো আপোষের চূড়াগার দিতে কোনো আমাকে পারে নাই, আমার দল ভাঙতে পারে নাই আল্লাহর রহমতে। এত নির্যাতন নিপীড়ন আমার শীর্ষ নেতা, দ্বিতীয় শীর্ষ নেতা থেকে সমস্ত নেতৃবৃন্দকে মামলা মোকদ্দমা দিয়ে। তো রাষ্ট্রাচার, রাজনীতি আর রাজনৈতিক দর্শন এটা একটু সহজ বিষয় না। ওই জন্যই বললেন যে কে রাজনৈতিক দল করলো না করলো, এই চেষ্টা অনেকবার হয়েছে। মানুষের একটা জীবন লাগে, গবেষণা লাগে, ঘাম লাগে, শ্রম লাগে, ত্যাগ লাগে। এটা জুলাইয়ের আগস্টের ব্যাপার না। হ্যাঁ, একটা রাজনীতি, একটা রাজনৈতিক দল, এখানে অনেক মানুষের আত্মত্যাগ, শ্রম, ঘাম, স্বপ্ন, সাধনা, মিশন, ভীষণ অনেক কিছু এর সাথে জড়িত। আপনি আজ বললেন আর কালকে রাজনৈতিক দল হলেন, ক্ষমতায় চলে গেলেন। আর 111-এর কী দোষ তাহলে? ওনারা ক্ষমতায়ও আছেন তো, বৈষম্যবিদের ছাত্রদের কথা যদি বলি, আবার সমালোচনাও করেন। দেখি একেবারে টোটালি জাতীয় পার্টির কায়দা বায়দা আর কি। হ্যাঁ, সরকারেও আছেন, বেসরকারেও আছেন, সমালোচনাও করছেন, কয় আমরা বিরোধী দল, আবার তারা ক্যাবিনেটে। এই কাহিনীও একটা উদ্ভট কাহিনী আমরা দেখছি। তো ঠিক আছে, রাজনীতি কেউ করলে ওয়েলকাম। এখন একটু উন্মুক্ত পরিবেশ, যে হোক। বৈষম্যবিদের ছাত্র নাগরিক আন্দোলনে আমাদের লিডারশিপের সংকট আছে, তরুণদের মধ্যে থেকে আরও উঠে আসার দরকার। কিন্তু জিনিসটার মধ্যে স্পষ্টতা থাকার দরকার। আপনি ক্ষমতায় থাকবেন, ক্ষমতার চেয়ারে তো আছেন, বৈষম্যবিদের কেউ কেউ তো আছেন। তা আপনি থেকে তাহলে তো মানুষটাকে কিংস পার্টি বলবে না, কি বলবে? আপনার যদি রাজনীতি করার খায়েশ থাকে, চলে আসেন, ময়দানে আসেন, উন্মুক্ত পরিবেশ, কেউ আপনাকে বাধা দিচ্ছে না। তারপরে আমাদেরও শূন্যতা আমরা বোধ করছি যে বিএনপির ধারে কাছে কোনো রাজনৈতিক দল নাই। এটা ভালো কথা না, আমরা বিশ্বাস করি। আওয়ামী লীগের বিদায়ের পরে বিএনপি বর্তমান সময়ে তাদের যে কার্যক্রম সেটি নিয়ে কিছুটা সমালোচনা রয়েছে, যদিও আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবারই বলে দিচ্ছেন যে সব ধরনের সহযোগিতা করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে, এবং কোনো ধরনের ফ্যাসিজম যাতে বিএনপিতে না ঢোকে। সেই জায়গাটিতে আসলে কতটা আপনি একজন সাধারণ সম্পাদক হিসেবে আপনার যে দল সেখানে কতটুকু? শোনেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, রাজনৈতিক দল বলেন, এটা কি বলে, এটা একটা প্রক্রিয়া। হ্যাঁ, আপনি একদিনেই একেবারে মানে ইউটার্ন করে ডান থেকে বামে এত বড় রাজনৈতিক দল চলে যাবেন, এটা আপনি আশা করা, এই সমাজেও আশা করা বাতুলতা। হ্যাঁ, ধরেন এত বড় একটা রাজনৈতিক দল 17 বছরের পর খাওয়া লড়াই সংগ্রামে নির্যাতিত, নিপীড়িত। এর মধ্যে এরকম ঘটনা আছে যে একজনের জমি দখল হয়েছে, একজনের দোকান দখল হয়েছে, একজনের পুকুর দখল হয়েছে, সেইগুলোও যদি কেউ উদ্ধার করতে গেছে, এই ধরনের ঘটনা কিন্তু আছে। আবার বিচ্ছিন্ন ঘটনা, বিগত দিনের যে কালচার বা কোথাও দখলদারিত্ব, চাঁদাবাজি, এরকম ঘটনা যে ঘটেনি সেটাও না, ঘটেছে, এটা সত্য। কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার পার্টি, আপনার হাইকমান্ড বিষয়টাকে কিভাবে দেখছে। হ্যাঁ, জিরো টলারেন্স। আমি আমার মতো মানুষ, একটা অভিযোগের ভিত্তিতে আমাকে ক্ষমা করা হয় নাই। দীর্ঘদিন আমাদের ত্যাগের কথা যদি আমরা বলি, আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতার কথা যদি বলি, এটা একটা মানে হয়ে যাবে। হ্যাঁ, সেটা আরেকদিন আপনি আলোচনা করতে পারবেন। উত্তর দিলগুনের কথা বেঁচে যে আছি, এটাই তো একটা মানে কি বল, আল্লাহ তাআলার অশেষ করুণা, না হলে তো বেঁচে থাকবার কথা না আসলে। তো সেটা বাদ দিলাম। আপনি যেটা বলছিলেন যে বিএনপি মানে ব্যত্যয় হচ্ছে, এটা হচ্ছে, ওইটা হচ্ছে। আপনি দেখেন, এই যে আমার নেতা তারেক রহমান কতগুলো সিদ্ধান্ত, ওনার জন্মদিন ছিল এই 20 তারিখে বিগত মাসের, উনি নিজে ঘোষণা দিয়ে বলেছেন যে জন্মদিনের কোনো উৎসব আড়ম্বর কোনো কিছু কেক কাটা চলবে না। হ্যাঁ, উনি ঘোষণা দিয়েছেন যে ব্যানার, পোস্টার, ফেস্টুন এগুলো উৎখাত করতে, সব হয়ে গেছে এগুলো, নট দ্যাট। কিন্তু অনেক ক্ষেত্রে 70-80 আমরা দলের পক্ষ থেকে আমরা করছি। আপনি ওইভাবে দেখবেন না, হুন্ডার মহড়া চলবে না, ডিসিশন দলের। হ্যাঁ, বলা হয়েছে যে কি মানে ওই যে পোস্টার অপসারণ করো, হ্যাঁ, এগুলো চলবে না, এগুলো কিন্তু করা হচ্ছে। তারপরে এই যে নানান ধরনের মানে সংস্কার, এই পার্টির মধ্যে বহিষ্কার সিদ্ধান্ত, এগুলো দলের পক্ষ থেকে মামলাও করা হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলো তো আপনি যদি একেবারে সহজভাবে দেখেন, এটা তো হবে না। এই দলের পক্ষ থেকে সংস্কারের কথা বলা হয়। বিএনপির মতো দলের অবস্থান থেকে একই ব্যক্তি 2 টার্ম প্রধানমন্ত্রী হতে পারবে, টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারেক রহমানের কি এমন বয়স, আপনি বুঝেন নাই? তো এই বাস্তবতা নিজের হাত পা নিজে বেঁধে দেবার মতো কমিটমেন্ট এই জাতির সামনে করবার সাহস কয়জন আছে? তো এই বিএনপিকে আপনি ভালোবাসবেন না? এই বিএনপির প্রতি প্রত্যাশা বেশি, প্রত্যাশা অনেক। আপনি রাতারাতি ওনারা যেরকম স্বপ্ন দেখাইতেছে দুধার মধুর সমুদ্রে আমাদেরকে সাঁতার কাটাবেন, আমরা ওইটা বলি না, এটা বাতুলতা। তবে শুরু হয়েছে, সংস্কারটা শুরু হয়েছে বা পরিবর্তনটা শুরু হয়েছে, এই ধারাবাহিকতা উপর থেকে যেটা শুরু হয়েছে, এটা যদি থাকে আমরা বিশ্বাস করি। আপনি বলেন যে এই যে দুর্নীতির কথা বলেন, ওই যে উপদেষ্টা একজন বলছেন কোনো দুর্নীতি হয় নাই, বা দুর্নীতি কোথায় নাই দুনিয়ার? আপনি যেটা বলেন মিথ্যা কথা। দুর্নীতি বাংলাদেশের ভূমি অফিসে দুর্নীতি নাই। হ্যাঁ, এটাকে একটা সহনীয় পর্যায়ে না। আওয়ামী লীগের আমলে যে আকাশ কুসুম দুর্নীতি, লুণ্ঠন করে করে বিদেশে বেনিয়াদের মতো সম্পদ পাঠিয়ে দেওয়া, হ্যাঁ,
এটা বন্ধ হয়েছে, এটা সত্য, এবং এটাকে আরও লিমিটের মধ্যে আনতে হবে, এটা কমিটমেন্ট। আপনি যদি বলেন যে আমি কোনো দুর্নীতি হতে দেবেন, আপনি মিথ্যা বলছেন, আপনি ভুল বলছেন। এই সমাজে কোনো অনাচার হবে না, কোনো কিছু হবে না, এটা যদি আপনি ভুল বলছেন। হ্যাঁ, অনাচারকে দলীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে আপনি শেল্টার দিচ্ছেন কিনা, পৃষ্ঠপোষকতা করছেন কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গাটা বিএনপি শুরু করেছে। একদিনে সব পরিষ্কার হয়নি, অবশ্যই হয়নি, তবে হবে। এটার জন্য একটু সময় লাগতে পারে। বিএনপির হাতে কিছুই নাই, শুধু একটা রাজনৈতিক দল। আপনাকে আমি বহিষ্কার করতে পারি, তিরস্কার করতে পারি দল হিসেবে। আমাদের পুলিশ নাই, বিডিআর নাই, আইন শৃঙ্খলা বাহিনী নাই, কোনো কিছু নাই। এটা দিয়ে 17 বছরের একটা রাজনৈতিক দল নির্যাতিত, নিপ্রিয়, আপনি যদি এইভাবে নির্মমভাবে বিশ্লেষণ করেন আর বিএনপির কাছ থেকে কালকেই আপনি দুধার মধু আশা করেন, এটা না, ওটা জনগণের জায়গায় যে 3 বার এই রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি, সেই জায়গা থেকে বিএনপি পরিবর্তিত হয়েছে কিনা, পরিবর্তনের যাত্রা শুরু করেছে কিনা, এই যে 31 দফা রাষ্ট্র সংস্কার কতগুলা, এই যে পার্লামেন্টে আজকে হাইকোর্টে যেটা হলো, এটা রিট করা হয়েছিল এবং এর পেছনে বিএনপির সমর্থন আছে, সাপোর্ট আছে। এই যে কেয়ারটেকার ব্যবস্থাটা আবার পুনঃপ্রবর্তন হয়ে গেল, এবং এটাকে কীভাবে পার্মানেন্টলি করা যায়। শোনেন, আমি একটা কথা আপনাকে বলি, আপনি এত সংস্কার করবেন, অত করবেন, হ্যাঁ, আমি কিভাবে ঘুমাবো ওইটাও আপনি ঠিক করে দিবেন, দেন, ভালো কথা, কোনো অসুবিধা নাই। কিন্তু 5 বছর পর একটা ইলেকশন যে হবে, সেই ইলেকশনের পথটা আপনি পরিষ্কার করেন না কেন, যে এই ইলেকশনের মধ্য দিয়ে মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে, নিঃশঙ্ক চিত্তে ভোট দিতে পারবে। আপনার আর কোনো সংস্কার করা লাগবে না। আপনি এইবার একটা ভোট হবে, খুব চমৎকার পরিবেশ হবে, আগামী 5 বছর পর একটা ভোট হবে, ওই ভোটের পথ কে অন্তরায় আছে, কেউ রাজনীতি প্রভাব বিস্তার করতে পারে কিনা, এই জায়গাটা আপনি খুঁজেন। হ্যাঁ, আমরা একটু একেবারে জনাব বাবুল কিন্তু একবার স্পষ্ট করে বলেছেন যে আসলে নির্বাচনের জায়গাটা পরিষ্কার করা, বাধ্য, যেটার জন্য কিন্তু আন্দোলনটি একেবারে বেগ পেয়েছে। আমরা দেখেছি যে কোটা সংস্কার আন্দোলন থেকে যখন ভোটের অধিকার যুক্ত হয়েছে, তখন কিন্তু সাধারণ মানুষ মাঠে নেমেছে। কারণ দীর্ঘ তিনবার তারা এই ভোট দেওয়ার ক্ষেত্রে বঞ্চিত ছিল। সেই জায়গাটা পরিষ্কার কেন করা হচ্ছে না? এইখানে আমি যে কথাটি বলতে চাই সেটি হলো, এই মহান ডিসেম্বর মাসে, বিজয়ের মাসে বসে বীর মুক্তিযোদ্ধাদের তো শ্রদ্ধা জানাতে হয়, এবং যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছে তাদেরকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে কথাটি বলতে চাচ্ছি, যে নতুন নতুন যে ইস্যুকে সামনে এনে বাংলাদেশকে অস্থির করবার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনি দেখবেন যে এখন পুলিশ কিন্তু ফাংশন করছে না। পুলিশ প্রশাসন যদি ফাংশন না করে, যেমন আপনি এই টেলিভিশনে আমরা টকশো করছি, এখন যদি একদল দুষ্কৃতিকারী সেখানে একটা অরাজক পরিবেশ সৃষ্টি করে, সেখানে কিন্তু পুলিশকে ফাংশন করতে হবে। আবার কত কত জায়গায় পুলিশ ফাংশন করতে যাচ্ছে, সেখানে যেমন ভেড়ামারার ওইদিকে শুনলাম, কুষ্টিয়ার ওইদিকে জাসদ অফিসে পুলিশকে বেঁধে রেখেছে। আজকের দিনেও জাসদ ইডু যে ফ্যাসিস্টদের দোসর, তাদের অফিসে পুলিশকে বেঁধে রেখেছে, বেধড় পিটিয়েছে। যে কারণে পিটিয়েছে যে ওই তাদের কাছে ছিল, মানে ওই উদ্ধার করতে গিয়ে, ইয়াবা উদ্ধার করতে গিয়ে অ্যারেস্ট করেছিল, এই কারণে পুলিশকে মাথা ফাটিয়েছে। এখন পুলিশ বাহিনীকে আপনারা উপদেষ্টা যারা আছেন, প্রথমে পুলিশ বাহিনীকে আপনারা কেন সক্রিয় করছেন না, নাম্বার 1। নাম্বার 2 হলো, পুলিশ বাহিনীকে কিন্তু খুব দ্রুত সক্রিয় করা যায়। সেইখানে যদি আপনি যে পর্যন্ত প্রশাসনকে আপনি সক্রিয় না করবেন, আমি বলবো যে সচিবালয় বড় সড়ো একটি ইয়েতে পরিণত হয়েছে, আপনার হলো ফ্যাসিস্ট দোসর কারখানায় পরিণত হয়েছে, রূপান্তরিত হয়েছে। তার মানে উপদেষ্টারা যতই সদিচ্ছা থাক, সেখানে কিন্তু সচিবালয় ফাইল ফাংশন করছে না। আপনি যত টিওনোকে বদলি করে এনেছেন সচিবালয়ে, এনে ওখানে গাঁটটি মেরে রেখে দিয়েছেন, এতে করে লাভ হবে না। 15 বছর যে শেখ হাসিনা একনায়কতান্ত্রিকভাবে ফ্যাসিস্ট যেটাকে বলা হয়, সেইভাবে যে রাষ্ট্রটি তারা চালিয়েছে, সেইখানে আমাদের জনগণের আকাঙ্ক্ষাই ছিল যে আমরা ভোট অধিকার দিব, তাই না? ভোট ভাতের অধিকার, মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার। সংবিধানকে তো টুকরো টুকরো করাই হয়েছে। তো যাই হোক, একটা সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের এই জুলাই বিপ্লবের পর। যদিও বিপ্লবের ফ্রন্ট লাইনে ছাত্ররা ছিল, সেখানে কিন্তু বিএনপি একেবারেই সামগ্রিকভাবে সহযোগিতা করেছে। আপনি দেখবেন যেখানে যেখানে আন্দোলনটা গড়ে উঠেছিল, যদি আমরা উত্তরার কথা বিশ্লেষণ করি, যদি আমরা মহাখালীর কথা বিশ্লেষণ করি, যদি আমরা মোহাম্মদপুরের কথা বিশ্লেষণ করি, এদিকে যদি আমরা ইয়েতে যাত্রাবাড়ি, সাইদাবাদ, এই জায়গাগুলোতে মোটা দাগে আমি ফিল্ডে ছিলাম, আমার 4 জন সাংবাদিক হয়েছে, আহত হয়েছে ওই যে সররাগুলিতে, হ্যাঁ, ডিসি ভবনের সামনে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে কিন্তু যে যে জায়গায় হয়েছে, সেখানের সাথে কিন্তু একটা লিঙ্ক আছে। যেমন আমরা বসিলার ওই সাইড থেকে বিএনপি নেতাকর্মীরা এসে
যুক্ত হয়েছে। তার মানে বিএনপিকে এখানে যদি আপনি বলেন বিএনপি কিংবা জামাত এদের আন্দোলনে কোনো অবদান নাই, অথবা এদের আন্দোলন এদের অবদানকে ছোট করে দেখে বিভাজন যদি করেন, তাহলে এখানে ফ্যাসিসবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। তার সেটা হলো একটা প্রোপাগান্ডা রূপান্তর হয়েছে ভারত একটা প্রোপাগান্ডা দিনের পর দিন চালিয়েই যাচ্ছে, যেটা শেখ হাসিনা বলতো। মানে শেখ হাসিনা এত বেশি পরিমাণ মিথ্যাচার করতো যে মিথ্যাচারটা যে বলেছিল, যেটা হিটলার বলেছিল যে একটি মিথ্যাকে যদি আপনি 100 বার, হ্যাঁ গোয়েবলস থেকে 100 বার যদি আপনি বলেন, তাহলে সেটা সত্যে রূপান্তরিত হবে। এই যে ব্যাপারগুলো, সেইখানে যদি আপনি একটা নির্বাচনের এই প্রশাসন ফাংশন করছে না, এ কারণে দেশে অস্থিতিশীলতা বিরাজ করছে। এই অস্থিতিশীলতা বিরাজ করে আজকে যদি এই সরকার ব্যর্থ হয়ে যায়, তাহলে আমাদের যে জনগণ যারা আমরা আছি, কিংবা আমরা যারা সংবাদকর্মী আছি, সকল জনগণের কিন্তু আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যাবে। সেই ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বারবার তিনি কর্মীদেরকে ধৈর্য ধরবার কথা বলছেন, কিন্তু আসলে উপদেষ্টারা কেন স্পেসিফিক করে বলছে না যে ভোটার লিস্ট হালনাগাদ করতে আমাদের এই সময় লাগবে এবং আপনার হলো নির্বাচন দিতে এই সময় লাগবে, মানে একটা রোড ম্যাপ কেন তারা ঘোষণা করছে না? এই জিনিসটা আসলে ভাববার বিষয়। এই জিনিসটি কিন্তু একেবারেই মোটা দাগে আমাদের ভাবনা তৈরি করে যে এই আপনার কথা থেকে আমি একটু জনাব হাসিনা আক্তার আপনার কাছে জানতে চাইবো যে যখন বাংলাদেশে আমি আরেকটি কথা শুধু সাপ্লিমেন্টারি দিয়ে যাই, সেটি হলো একটি জায়গায় আমাদের আজকে কিন্তু আনন্দিত হবার জায়গা আছে। সেটি হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিংবা সেক্রেটারি জেনারেল কাদের সাহেব, উনি যে ছোট ছোট করে কিভাবে যেন মঞ্চ ভেঙে টেঙে পড়ে যেতেন কিংবা একটা অভিনয় করতেন, কৌতুক, বাংলাদেশের রাজনীতিকে কৌতুকে রূপান্তরিত করেছেন। মিস করতেছি আসলে, হ্যাঁ ওনাকে মিস করছি, মজাটা পাচ্ছি না, মজাটা পাচ্ছি না। আর ওনারা কোথায় পালিয়ে আছেন এটাও একটা ব্যাপার। এটা আর্মিরা কেন জনসম্মুখে ওনাদেরকে আনছে না কিংবা প্রশাসনের কাছে হস্তান্তর করছে না, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাদের সাহেব বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে লক্ষ লক্ষ লোক আওয়ামী লীগের মৃত্যুবরণ করবে। এখন আমার কথা হলো মৃত্যু পরিসংখ্যান যদি ঘেটে দেখেন, এই সরকার, ছাত্ররা, বিএনপি, জামাত, আপনারা মিডিয়ারা, আমরা মিডিয়া, সুশীল সমাজ সবাই মিলে আমরা সমাজ ব্যবস্থাটাকে এমন একটা পর্যায়ে রেখেছি, ওবায়দুল কাদেরের কথাটা কিন্তু মিথ্যায় রূপান্তরিত হয়েছে। তার মানে আপনার যদি আমরা বলি 36শে জুলাই যদি বলি, আর 5 আগস্ট যদি বলি যে 5 আগস্ট আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে কিংবা নিঃশ্বাস নেবার জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নেমে গেছে, এই 5 আগস্টের পরে কয়জন বিনা বিচারে হত্যা হয়েছে? হাতে গোনা কয়েকজন মারা গেছে। কিন্তু সেইখানে কিন্তু আপনার ওবায়দুল কাদেরের এই কথাটা কিন্তু ডাহা মিথ্যা। 1 2 নম্বর কথাটা হলো আসি যে বাংলাদেশের সংখ্যালঘুরা যে কোনো সময়ের চাইতে শেখ হাসিনার শাসন আমলের চাইতে এখন ভালো আছে, কিন্তু পশ্চিম পাকিস্তান নিরাপদে আছে। পশ্চিম পাকিস্তান কি করছে? কিন্তু এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের মিডিয়ার ভূমিকা, এখন এই অপপ্রচারের বিরুদ্ধে এইখানে বিএনপির মোটা দাগে একটা ব্যর্থতা আমরা দেখেছি। শুধুমাত্র মোটা দাগে একটা ব্যর্থতা বিএনপির, কলকাতার মিডিয়া, আমরা যদি ইন্ডিয়ান মিডিয়াকে ফেস করতে হবে বাংলাদেশের মিডিয়া দিয়ে, সেই ফেসকে করছেন কিনা? না, সেই ফেসটায় করার ক্ষেত্রে বিএনপি যে জায়গায় পিছিয়ে আছে সেটা হলো শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনে বিএনপি পিছিয়ে আছে। এই জায়গাটায় বিএনপিকে মোটা দাগে মেরামতের জায়গায় যাওয়া দরকার। বিএনপিকে আমরা উদাত্ত আহ্বান জানাবো আজকের এই টকশোর। কিন্তু গণমাধ্যমের ভূমিকা, আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার ভূমিকা ঠিকই আছে, কিন্তু বিএনপির যে কিন্তু আমরা তো ফেস করছি না তাদেরকে। তারা যে অপপ্রচার করছে, একের পর এক মিথ্যাচার করছে, সেগুলো তো প্রত্যেকটা গণমাধ্যমের যে দায়িত্ব নেওয়ার কথা সেটা কি হয়েছে? সেটা যে অ্যাড্রেস করবার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যে বিরাজনীতিকরণের কথাটা যেটি বাবুল ভাই বললেন, এইখানে যে ব্যাপারটি সেটা হলো রাজনীতিবিদবিহীন একটি রাষ্ট্র কিন্তু চিন্তাই করা যায় না। তো রাজনীতিবিদ যেহেতু রাষ্ট্র চিন্তা করা যায় না, অতএব রাজনীতিবিদদের বিএনপিকে দায়িত্ব নিতে হবে গণমাধ্যম, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এই উইংসগুলোকে আর স্ট্রং করা। ধন্যবাদ। আমি একটু আপনার কাছে এই যে প্রশ্নটি করতে চেয়েছিলাম যে আসলে বাংলাদেশের ট্রমাটাইজ পুলিশ অথবা আপনি অন্যান্য বাহিনী, যদি বিজিবির কথাও বলি, তারাও কিন্তু ছাত্রদের উপর প্রকাশ্যে গুলি চালিয়েছিল। আমরা একেবারে গণমাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে, দেশি বিদেশি চ্যানেলগুলোতে আমরা দেখেছি। তাদেরকে রিফর্ম করেই তো নির্বাচনের দিকে যেতে হবে, নাকি এই পুলিশকে বাদ দিয়ে যাবেন? তো সেই রিফর্মেশনের তো সময় লাগবে, সেই জায়গাটা কি বিতর্কের জায়গা কিনা আসলে?
অনেক ধন্যবাদ আপনাকে। আমি সেই প্রশ্নে যাওয়ার আগে আমি বলছি ওবায়দুল কাদের অনেক ধন্যবাদ, আমি এই প্রসঙ্গটা ভুলে গিয়েছিলাম। 3 মাস ওবায়দুল কাদের কোথায় ছিলেন? উনি তো নিশ্চয়ই নিরাপদে ছিলেন। এই জায়গাটা কেন আমরা জানতে পারিনি যে উনি আসলে, বা আমাদের গোয়েন্দা সংস্থা কেন জানতে পারেনি, উনি কেন গ্রেফতার হলো না, উনি কেন 3 মাস পরে 8 নভেম্বর উনি নিরাপদে দেশ ছাড়তে পারলেন? এটার ব্যর্থতা আমরা কাকে বলবো? আমরা নিশ্চয়ই সেনাপ্রধানকে এর দায় এড়াতে পারে না, পুলিশ এর দায় এড়াতে পারে না, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এর দায় এড়াতে পারে না। এইখানে আমি রেখে আমি যেটা বলছিলাম যে আপনি সংস্কার, পুলিশ সংস্কার, আমরা যদি প্রথমেই তাদের মাথায় ছিল অন্যরকম, যে তাদের আগের সেট আপটা তাদের ছিল, যে তাদের মাস্টার মাইন্ড তাদেরকে ব্রেনে যেটা দিয়ে দিয়েছে সেটা তাদের ছিল, তারা যদি শুরুতেই তারা গঠনমূলকভাবে সংস্কারের জন্য এগোতে, তাহলে কিন্তু 4 মাসে আমরা অনেক সংস্কার পেতাম। কিন্তু প্রথম দিকে তাদের মাইন্ডসেট ছিল অন্যরকম। এখন তারা একটু একটু করে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে লম্বা সময় লাগবে, বা রেজানা যেটা বলছে, বা যে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস যেটা বলছে, তাদের মাইন্ড সেট আপ ছিল তারা লং টাইম থাকবে, ঠিক আছে, ছাত্ররা সেখানে একটু একটু করে আগাবে, তারপরে কিন্তু সেইখানে ওরা ব্যর্থ হয়েছে 4 মাসে, সেই সংস্কারটা ঠিকমতো হয়নি, তাদের এটা একটা ব্যর্থতা। কিন্তু এখনও যদি তারা ঠিকমতো কাজ করে তাহলে পুলিশ সংস্কার হতে, এবং যেটা বিএনপি বলেছে যে 25-এর মাঝামাঝিতে নির্বাচনটা হতে পারে, বা 25-এর শেষে এরকম একটা কথা বলেছিল, সেটা কিন্তু এখনও সম্ভব। তারা যদি সেই সংস্কারটাকে 3 মাস হাতে নিয়ে তারা যদি এই কাজটা করে তাহলে কিন্তু সম্ভব। এবং আমরা জানি যে 31শে ডিসেম্বর সংস্কারের কমিশনগুলো তাদের রিপোর্ট জমা দিবে। এখন আমরা অবশ্য 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কি সংস্কার হচ্ছে সেই বিষয়টি। এবং সংস্কারের নামে আমরা যদি বৈষম্য বিরোধী ছাত্রদের কথা আমরা ধরি, যে তারা যে সংস্কারের কথা, বৈষম্যের কথা বলেছে, তারা কিন্তু বৈষম্য অলরেডি তৈরি করে ফেলেছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি অসুস্থরা এখনও কিন্তু হসপিটালে পড়ে আছে, যদিও তারা হসপিটাল ছেড়ে রাস্তায় এসেছে তারপর তাদের অধিকারের জন্য, সেখানেও কিন্তু হয়নি। এখনও আমাদের কাছে ফোন আসে, আজকেও আমার কাছে ফোন এসেছে যে তার ছেলে যেহেতু মারা গিয়েছে, এখনও তাদেরকে সেরকম খোঁজ খবর নেয়নি, এখনও আওয়ামী লীগের লোকজন তাদের হুমকি ধুমকি দিচ্ছে মামলা করার জন্য। সেই জায়গাটাতে আমি বলবো যে বৈষম্য বিরোধী ছাত্রদের এখানে একটা ব্যর্থতা। তারা শুধুমাত্র সরকারের সুযোগ সুবিধাকে ভোগ করে তারা বিভিন্নভাবে নিজেদের নেতৃত্বকে জাহির করার চেষ্টা করছে, নিজেদের জনপ্রিয়তাকে জাহির করার চেষ্টা করছে। এই জায়গা থেকে ছাত্রদেরকে ফেরত আসতে হবে বলে আমি মনে করি। আরেকটা ব্যাপার যেটা আমি বিএনপির কথা বলতে চাই, যেটা আমাদের টকশোগুলোতে বারবারই উঠে আসে, যে মামলার হুমকি দিয়ে যে মামলা দিব না, টাকা দিলে মামলা দিব, টাকা দিলে, আমার মনে হয় যে এই জিনিসগুলোতে ফোকাস করা উচিত। না হলে কিন্তু এখনই যদি নাগাল টেনে না ধরা হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের মতো হতে খুব সময় লাগবে না বলে আমি মনে করি। তো এবং আমরা যে জায়গাটাতে ফোকাস করতে চাই যে আসলে খুব সুন্দর করে কথা বলতেছে, খুব সুন্দর করে বক্তৃতা দিচ্ছে, আমরা জনগণ কিন্তু সেটা চাই না। আমরা জনগণ চাই কাজের প্রমাণ চাই। আমরা চাই না যে আমরা দীর্ঘ সময় যে এটার যে ট্রমার মধ্যে আমরা ছিলাম সেটার মধ্যে আমরা আবার পড়ে যাই। আমরা এর থেকে মুক্তি চাই, যেটা 53 বছর হয়নি। মানুষের অনেক আকাঙ্ক্ষা বিএনপির কাছে, যেহেতু একটি 2টি বড় দলের মধ্যে একটি বড় দলকে মাইনাস করতে হলো মানুষের, একটি বড় দলের কাছে এখন মানুষের আকুতি, সেই আকুতি বিএনপির কানে পৌঁছাবে এবং তারা কথায় না, তারা কাজে প্রমাণ করবে। এটাই আমরা চাই না যে আমরা দেশের বাইরে থেকে আমরা আবারও কথা বলি, আমরা আবারও হুমকির সম্মুখীন হই, আবারও ডিজিটাল আইনে মামলা খাই, এটা আমরা চাই না। এবং আমরা বছরের পর বছরে দেশে আসতে পারবো না, সেই জায়গাটাতে আমরা থাকতে চাই না। এবং আমরা সমালোচনার জায়গাগুলো খোলা চাই। বিএনপি যাতে, আমি এখন একটুখানি লক্ষ্য করেছি যে মাঝে মাঝে বিএনপি সমালোচনা বিএনপি সহ্য করতে পারে না টকশোতে, কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করেছি, আমরা বিএনপিরও সমালোচনা করতে চাই। সেই জায়গাটা যাতে আমরা সুযোগ পাই সেটা অবশ্যই বিএনপি, আমার মনে হয় স্বাধীন গণমাধ্যম হলে সেটাই সম্ভব। হ্যাঁ, গণমাধ্যমকে আবার টুটি চেপে ধরলে কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না। সদস্য বাবুল, আপনি একেবারে শেষ সময় আমরা চলে এসেছি। আপা যেটা বললো যে বিএনপি সমালোচনা সহ্য করতে পারছে, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে বলেছেন যে আমার নামে আগে যে ধরনের ব্যঙ্গচিত্র হইতো, কার্টুন হইতো, প্রথম কিন্তু আপনারা আবার সেই কার্টুন আঁকেন, আমি স্বাগত জানাই। আমি পার্টির সুকরা, আমি পার্টির একজন সদস্য, কোথা থেকে কি সহ্য করলাম না সেটা পার্টি মিন করে না। পার্টি মিন করে পার্টির মুখপাত্র, পার্টির প্রধান, পার্টির, হ্যাঁ, সব ক্ষেত্রে সকলকে আপনি সমানভাবে পাবেন না। বিএনপি সমালোচনা কেন, যে আপনি এখনো সমালোচনা করলেন, এই ভাইও করলো, বিএনপির এই ব্যর্থতা আছে, আমি স্বীকার করছি, তো অনেক ক্ষেত্রে সত্য, কেন হবে না, কেন নিতে পারবে না কেন? আমরা এই টকশো করেছি, আমাদের উপরে খড়ক ছিল, ঘাড়ের উপরে খড়ক ছিল, আমাদেরকে ভয় ছিল, আমাদের গোয়েন্দা সংস্থার
থ্রেড করা হয়েছে, এই টকশো করে বের হইতে পারবো কি পারবো না, নানান নিচ থেকে ধরনের তুলে নিয়ে যাবে কিনা গাড়ি দিয়ে। গিয়েছে, কত ধরনের ঘটনা, এগুলো ফেস করে আমরা আসি, আমরা এগুলো জানি। সমালোচনা বিএনপি অবশ্যই ওয়েলকাম করে, আর বিএনপির কাছে আপনি যেটা স্বপ্ন দেখছেন অবশ্যই বিএনপি সেটাকে ওন করে, এবং আপনি পরিবর্তিত বিএনপিকে দেখছেন, শতভাগ সেটা সম্ভব। এত বড় টেকনাফ থেকে তেঁতুলিয়া এই দল, হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী বাহিনী বিচ্ছিন্নভাবে কে কোথায় কি করছে, এটা তো আসলে একটা রাষ্ট্র ক্ষমতায় যদি আপনি না থাকেন না, টোটাল তাও ডিফিকাল্ট কেস। কিন্তু আমার আন্তরিকতাটা, আমার সদিচ্ছাটা, আমার অ্যাকশন প্ল্যানটা আপনি যদি ওন করেন, আপনি নিশ্চয়ই এটা বলবার করেন। এর আগে তো বিএনপি 31 দফা ঘোষণা করেনি, এর আগে কিন্তু বিএনপি বলেনি যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আমরা করব। এর আগে বিএনপি কিন্তু একবার কোনো রাজনৈতিক দলই বলেনি, বিএনপি এই সংস্কারটা প্রথম বলেছে। এখন আপনি বলতে পারেন বিএনপির এই কথা আমি বিশ্বাস করব কি করব না, সেটা আপনার ব্যাপার। তাই আপনি আমার উপর বিশ্বাস না করলে কি অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করবেন না? সেই জন্যই বলছি যে যাতে বিএনপি তো অন টাইম ইউজ এই কাপের মতো না, হ্যাঁ, যে এটা বিএনপি রাজনীতি 45-46 বছর হয়ে গেছে, বাকি জীবনও বিএনপিকে পলিটিক্স করতে হবে। তো বিএনপি একটা পথ আমি বারবার বলি খোলা রাখেন, যে মানুষ আপনাকে গ্রহণ বা প্রত্যাখ্যান কিভাবে করতে পারে, সেই পথটা এদের করে দেওয়ার দায়িত্ব। সেটা না করে বাতকাওয়াত বাকাজ, নানান ধরনের ধূম্রজাল, নানান ধরনের বিতর্ক, দেশ বিদেশ এগুলো যে তৈরি করা, এটা দুর্ভাগ্যজনক। হ্যাঁ, আপনি যদি খালি একটা জিনিস আপনি করেন এবং এই পথে কি কি বাধা আছে সেগুলো অপসারণ করেন। আমি আগেও বললাম সুষ্ঠু যে নির্বাচনের এই বছর ভোট দিবে মানুষ, আগামীবার ভোট দিবে, তার পরের বারও ভোট দিবে, এই তিনটা পথ। আর গণতন্ত্রটা হলো কি, গণতন্ত্রের বিকল্প তো কোনো কিছু নাই, আর রাজনীতিবিদ ছাড়াও আপনি চালাইতে পারবেন না, আর নতুন করে ইম্পোর্টও করতে পারবেন না চায়না থেকে বা ভারত থেকে রাজনীতিবিদ। এই রাজনীতিবিদ দিয়েই করতে হবে, এই দেশের মানুষকে দিয়েই করতে হবে। তো এটা একটা পরিশীলনের ব্যাপার। 200 বছর লাগে, 100 বছর লাগে। গণতন্ত্রের বিকল্প আরো গণতন্ত্র, অধিকতর গণতন্ত্র, এটাই বলা হয়। এটা সময়ের মধ্য দিয়ে, প্র্যাকটিসের মধ্য দিয়ে পরিশীলন। হ্যাঁ, এই আওয়ামী লীগ আমাদেরকে অনেক পিছনে, আমাদের তো কিছু অর্জনও আছে, আমরা তো ভালো অর্জনও আছে। আমরা ডেমোক্রেসি করেছি, আমরা চাই সাধারণ ভালো নির্বাচন করেছি, পরিবর্তিত খারাপ নির্বাচনও করেছি। আপনি আস্থা রাখেন, ইনশাআল্লাহ বাংলাদেশ আর হাসিনার যুগে, ফ্যাসিস্টের যুগে রাজনৈতিক দলগুলোর উপর পরিবর্তিত সময়ে সাধারণ মানুষ আস্থা রাখতে চায়। আমি একটা কথা বলবো, একেবারে শেষ মিনিট, সেটি হলো যে 5 বছর যে সংসদের মেয়াদ, এই মেয়াদটাকে 4 বছরে যে নেয়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনাটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছেন? না, দ্বিকক্ষ এক জিনিস, আর সংসদের উনি বলছে 4 বছর কেন হবে? আমরা একটা দরিদ্র কান্ট্রি, 4 বছর হওয়ার বিপক্ষে আমার মতামত। কেন মতামত সেটা আমি বলছি, যে একটি ভোটে প্রচুর পরিমাণ টাকা পয়সা খরচ হয়, ইত্যাদি ইত্যাদি হয়। 5 বছর মেয়াদকে কমানোর জন্য এই ম্যান্ডেটরা, এই উপদেষ্টারা কোথা থেকে পেল? এটি হলো আমার বক্তব্য। এটার জন্য 5 বছর যদি সংসদের মেয়াদকে কমিয়ে আনতে হয়, সেই ক্ষেত্রে একটা জনগণের ভোটের দরকার। জনগণ 5 বছরের মেয়াদি চায়। কেন চায়? একেবারে শেষ পর্যন্ত জনগণের একটা ভোটের, আপনাকে ধন্যবাদ। একেবারে 10 সেকেন্ডে যদি একটু বলতে চান। জি, আমার মনে হয় জনগণের ম্যান্ডেট, যদি ওরা বলে থাকে যে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, কিন্তু আসলে জনগণের ম্যান্ডেট না, ছাত্রদের ম্যান্ডেট, এবং ছাত্রদের ম্যান্ডেট নিয়ে এসেছে, এবং এখানে জনগণের উপর দিলে ভুল হবে। আর হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ওরা কিভাবে 4 বছর করবে, ওরা করতে পারে, কিন্তু সেটা পরবর্তীতে সংসদের মাধ্যমে, আমি যদি ভুল না করে থাকি, সংসদের মাধ্যমে পাস হতে হবে। ওরা যেটা করবে সেটা করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে। এটি অনেক দীর্ঘ আলোচনা ছিল, যদিও আমরা সময় খুব কম পেয়েছি, তারপর আপনারা যারা এত কষ্ট করে এশিয়ান টেলিভিশনের টকশোতে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীকাল একই সময়ে এশিয়ান টেলিভিশনের পর্দায় টেবিল টক দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।